দুপুরে হাইকোর্টের নতুন 25 বিচারপতির শপথ। ডাকসুতে আজ থেকে প্রচারণা শুরু, 21 প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। ভারতে কারাভোগের পর 5 বাংলাদেশিকে ফেনী সীমান্তে হস্তান্তর। যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে কারাদণ্ড, ভিসা বাতিল, ট্রাম্পের আদেশ। এবং সরকারি অর্থায়নে জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে বাফুফে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নতুন নিয়োগপ্রাপ্ত 25 বিচারপতিকে আজ শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার দুপুর 1টা 30 সুপ্রিম কোর্টের জজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ শপথ বাক্য পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেন। এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে 25 জনকে নিয়োগ দিয়েছে সরকার। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে 9 জন বিচার বিভাগীয় কর্মকর্তা, 9 জন সুপ্রিম কোর্টের আইনজীবী ও 7 জন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় 8 সেনা সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ভোর 5টার দিকে মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে টহল দিচ্ছিল সেনাবাহিনীর একটি টহল দল। মোহনপুর টাউন এলাকায় পৌঁছালে সেনাবাহিনীর গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে সড়কের পাশের খালে পড়ে যায় ট্রাক ও সেনাবাহিনীর গাড়িটি। এ সময় 8 সেনা সদস্য আহত হন। সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া 21 প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন বলেও জানান তিনি বলেন, মেজর কোনো আচরণ বিধির ভায়োলেশন এখন পর্যন্ত হয়নি। এমনটি যেন ভবিষ্যতে না হয় তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে। অসমতা বা বৈষম্য দেখা দিলে এবং তা লিখিত দিলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। এছাড়াও মঙ্গলবার বেলা 11টায় সব ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের সঙ্গে সিনেট হলে মিটিং করে আচরণবিধি নিয়ে কথা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী। এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় নিজেদের ছবি গোপন রাখতে চান তাদের আগামী 27 আগস্টের মধ্যে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তজা। তবে কনসুলেট অফিসে হামলা ও ভাঙচুর হয়েছে বলে জানিয়েছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্ক কনসুলেট অফিসে রোববার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রেস মিনিস্টার গোলাম মর্তজা বলেন, তিনি সেখানে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে স্বাভাবিকভাবে অংশ নিয়েছেন। মাহফুজ আলম সম্পূর্ণ স্বাভাবিকভাবে প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং প্রোগ্রাম থেকে বের হয়েছেন। ভারতের মনোমুখ ও উদয়পুর থেকে আটক হওয়া 5 বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সোমবার বিকেল 4:30টার দিকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পর তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে বিজিবি তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করে।
কাজের সন্ধানে ভারতে যাওয়ার পর ওই দেশের পুলিশের হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলেন বাংলাদেশি নাগরিকরা। পুলিশ ও বিজিবি সূত্র জানায়, হস্তান্তরকৃতদের মাঝে সাইদুজ্জামান, এমদাদ, গিয়াস ও রাফিকে 12 এপ্রিল ভারতের মনোমুখ এলাকা থেকে আটক করে ওই দেশের পুলিশ। ভারতের অবৈধভাবে প্রবেশের দায়ে তাদের আটকের পর তারা 3 মাস ওই দেশের কারাগারে ছিলেন। মুক্তির পর 16 আগস্ট পর্যন্ত তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে তাদেরকে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়। অপর হস্তান্তরকৃত আবুল বাশারকে 9 জুন ভারতের উদয়পুর থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করে পুলিশ। তিনি 1 মাস যাবৎ ভারতীয় কারাগারে বন্দী ছিলেন। ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় বিএসএফ আইন বহির্ভূতভাবে 4 দফায় 67 বাংলাদেশি নাগরিককে পুশিন করে। পুশিনের ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচিত হওয়ায় এবার পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করেছে বিএসএফ। সাতক্ষীরা শ্যামনগরে মালঞ্চ নদী সংলগ্ন চর দখল করে গড়ে তোলা একটি রিসোর্ট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মৌখালী এলাকায় খুলনার মাহবুব আলমের মালিকানাধীন A&N ট্রাভেল অ্যান্ড ট্যুরস নামের রিসোর্টটি ভেঙে ফেলা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বেআইনি। তাই আগেই মালিককে নিজ দায়িত্বে স্থাপনাটি সরিয়ে নিতে বলা হলেও তা না করায় অভিযান চালানো হয়। তবে স্থানীয় ব্যবসায়ী ও সুন্দরবন কেন্দ্রিক পর্যটন সংশ্লিষ্টরা বিষয়টি ভিন্নভাবে দেখছেন। তাদের মতে, সুন্দরবনের আশপাশে নতুন পর্যটন কেন্দ্র গড়ে উঠলে এই অঞ্চলের অর্থনীতি চাঙ্গা হবে ও স্থানীয় অনেক পরিবার স্বাবলম্বী হবে। এ ধরনের বিনিয়োগ ধ্বংস করে দেওয়ায় ভবিষ্যতে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন। মেহেরপুরের 3 উপজেলা থেকে 122টি হারানো মুঠোফোন ও ভুলক্রমে মোবাইল ব্যাংকিংয়ে চলে যাওয়া 10,18,300 টাকা উদ্ধার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। সোমবার দুপুরে জেলার পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম তার কার্যালয়ে ভুক্তভোগীদের হাতে এসব মুঠোফোন ও টাকা হস্তান্তর করেন। পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম জানান, জুন ও জুলাই মাসের সাইবার স্পেসে প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত 9,17,000 ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া 1,01,300 টাকা উদ্ধার করা হয়েছে। সঙ্গে রয়েছে মুঠোফোনও। এজন্য কারো মুঠোফোন খোয়া গেলে বা ভুলক্রমে মোবাইল ব্যাংকিংয়ে টাকা চলে গেলে অথবা প্রতারণার শিকার হলে নিকটস্থ থানায় জিডি করার আহ্বান জানান তিনি। রুমের ভিতর রাইখা ঘুমাইছে, নিয়ে গেছে মেয়ের চাষি, চুরি করে নিয়ে গেছে। এটাই জিটি করছি থানায়, 8 মাস হচ্ছে আর কি পাইলাম না। এটা শুনেছি কিন্তু কখনো ভাবি নাই, শুনছি কিন্তু আমাদের তো কখনো হারাই নাই। এখন তো রাইট হলাম বা দেখলাম, কারণ যারা অন্যায় করে, অবিচার করে, তাদেরকে সাজা এবার থেকে নেক্সট টাইম যেন সাজা পায় তারা, এটাই বলবো। খুবই ভালো লাগছে যে আমরা এরকমভাবে পাচ্ছি, আমাদের প্রশাসন এরকমভাবে মনে করেন যে হেল্প করলো, সবাই আমরা খুবই আনন্দিত। এই ফোনগুলো হারাই গেলে হয়তো আর ফেরত দেয় না বা পাওয়া যায় না, বা পুলিশ অনেক সময় রেখে দেয়। কিন্তু আজকে এসে আমি পুরোপুরি বিশ্বস্ত হলাম যে কখনো যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, আমরা তো বিশ্বাস করতাম যে মোবাইল ফোনে হারিয়ে গেলে পাওয়া যায় না বা পুলিশে রেখে দেয়, এটা সম্পূর্ণই ভিন্ন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশে ঘোষণা দিয়েছেন, এখন থেকে যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে শাস্তি হবে 1 বছরের কারাদণ্ড। শুধু তাই নয়, বিদেশি নাগরিকরা এমন কাজে জড়িত হলে তাদের ভিসা বাতিল, এমনকি বহিষ্কার পর্যন্ত করা হবে। সোমবার সই করা এই নির্বাহী আদেশে বলা হয়েছে, পতাকা পোড়ানো উস্কানি বা লড়াইয়ের হুমকি দেওয়ার সমান এবং এটি দাঙ্গা উস্কে দেওয়ার মতো কাজ। যদিও 1989 সালে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল, পতাকা পোড়ানো সংবিধানের প্রথম সংশোধনীর অধীনে সুরক্ষিত মত প্রকাশের অধিকার। আদালতের রায় থাকা সত্ত্বেও নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প বলেন, যদি কেউ পতাকা পোড়ায় তাকে 1 বছরের জেল খাটতে হবে। আগাম মুক্তি নেই, কোনো ছাড় নেই, এটি তার রেকর্ডে থাকবে, আর তখনই পতাকা পোড়ানো বন্ধ হয়ে যাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, গাজায় চলমান গণহত্যা থামাতে বিশ্বকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, এই মানবিক বিপর্যয় শুধু মুসলমানদের সমস্যা নয়, এটি সমগ্র মানবতার বিবেকের জন্য একটি পরীক্ষা। তাই ইতিহাস আমাদের এই দেরি আর ক্ষমা করবে না।
সোমবার সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থা পররাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ বৈঠকে আরাকচি একথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় ইরানের অনুরোধে, যা তিনি 6 আগস্ট ওআইসি মহাসচিবের কাছে পাঠিয়েছিলেন। আরাকচি বলেন, গাজার বিপর্যয় শুধু মুসলমানদের বিষয় নয়, এটি বৈশ্বিক বিবেকের পরীক্ষা। তাই ধর্ম বা ভৌগোলিক অবস্থান নির্বিশেষে সব দেশকে মানবতা, ন্যায় বিচার ও মর্যাদার পক্ষে দাঁড়াতে হবে। ইতিহাস আমাদের এই দেরি ক্ষমা করবে না। গাজা আর অপেক্ষা করতে পারে না, এখনই পদক্ষেপ নেওয়ার সময়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইসরায়েল প্রকাশ্যেই গাজায় স্থায়ী সামরিক নিয়ন্ত্রণ, নতুন অবরোধ, বাফার জোন ও জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনা করছে। আর এসবের আসল নাম হলো জাতিগত নিধন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন 18 কোটি টাকার বাজেট তৈরি করে সহযোগিতা চেয়েছিল সরকারের কাছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ আলাদা আলাদাভাবে 5 কোটি করে মোট 10 কোটি টাকা দিচ্ছে বাফুফেকে। এই 10 কোটি টাকা পেয়ে বাফুফে 4 বছর পর শুরু করতে যাচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। বাজেটের বাকি 8 কোটি টাকা বাফুফেই যোগান দেবে। সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের পাশাপাশি বাফুফে ছেলেদের অনূর্ধ্ব 17 ও মেয়েদের অনূর্ধ্ব 15 জাতীয় চ্যাম্পিয়নশিপও আয়োজন করবে। 30 আগস্ট মুন্সিগঞ্জের স্বাগতিক জেলা ও জামালপুরের ম্যাচ দিয়ে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। দেশের সবচেয়ে বড় এই ফুটবল আয়োজনে অংশ নিচ্ছে 64টি জেলা দল। 8টি জোনে বিভক্ত করা হয়েছে জেলাগুলোকে। টুর্নামেন্টের প্রথম 2 রাউন্ড হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। শীর্ষ 16 দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব। ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে ফাইনাল। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দুপুরে হাইকোর্টের নতুন 25 বিচারপতির শপথ। ডাকসুতে আজ থেকে প্রচারণা শুরু, 21 প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। ভারতে কারাভোগের পর 5 বাংলাদেশিকে ফেনী সীমান্তে হস্তান্তর। যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে কারাদণ্ড, ভিসা বাতিল, ট্রাম্পের আদেশ। এবং সরকারি অর্থায়নে জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে বাফুফে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।